ডাস্ট পার্টিকেলের মতো ছড়িয়ে পড়ছে তার মধ্যে। তারপরে বাফার ওয়াটারটা দিয়ে সেটা বরং 10 মিনিট থেকে একটু বেশি রাখতে পারো, বুঝতে পেরেছো? বা ডিস্টিল ওয়াটার দিলেও কাজ হবে। এবং এখানে যে বাফার যেটা দেওয়া হচ্ছে সেটা কোম্পানি যে বাফারটা তৈরি করেছে তার লেবেলে কি উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটা লেখা নেই, বুঝতে পেরেছো? আমি দেখেছিলাম আমাদের স্টোরেজের সাপ্লাই এসছে, বাফারের যে কি উপাদান, কেমিক্যাল উপাদান সেটা লেখা নেই, কিন্তু সেটার যে ভ্যালুটা দেওয়া আছে সেটা 7.0 আছে। এবং সেটা থেকে এবং ইন্টারনেট ঘেটে আমার যেটা মনে হলো এটা ফসফেট বাফার দেওয়া আছে, বুঝলেন? পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট আর ডাইসোডিয়াম মনোহাইড্রোজেন ফসফেট, এরকম একটা 1:1 রেশিওতে এটা এরকমভাবে এটা তৈরি করা আছে। হ্যাঁ, বাফার ওয়াটার না দিলেও কিছু অসুবিধা হয় না, ডিস্টিল ওয়াটার দিলেও কাজ হবে। কাজে বাফার ওয়াটার দিয়ে 10 জায়গা 15 মিনিট 10 জায়গা 15 মিনিট রাখলে, কিন্তু বেশি সময় রাখলে পরে আমার বেশি হয়ে যায়, ডার্ক হয়ে যায়। এখন তোমার ওইটা 10 মিনিট তুমি রাখলে, রেখে প্রথমে ড্রাই করে নেবে। কালকেও দেখেছি একজন নিয়ে এসছে, উঠে গেছে কারণ তুমি ড্রাই করেনি, জায়গাটা কাঁচা রয়েছে, তারপরে সেটা ধোয়ার সময় উঠে গেছে। হ্যাঁ, সেটা নজর রাখতে হবে। এয়ার ড্রাই যেটা করবে, বায়ুতে যে শুকাবে একদম যেন ভালোভাবে শুকিয়ে যায়, তারপরে তুমি স্টেনটা করবে, তাহলে পরে তো ফিক্সেশন হবে না। কাজে ওটা যেন ভালো করে শুকায় সেটা বুঝে নেবে। তারপর তোমার স্টেইনটা হওয়ার পরে তারপর তুমি দেখবে প্রথমে লো পাওয়ারে দেখবে, স্ক্যানিংও দেখতে পারো 5 মিনিট, সেখানে প্রথমে দেখবে, ওখানে দেখবে যে যদি দেখো যে আরবিসি প্রচুর ছড়িয়ে রয়েছে কোনো ক্ষতি নেই, ভিতরে নিউক্লিয়াসও বুঝতে পারবে, ডাব্লিউবিসি হাই পাওয়ারও বুঝতে পারবে। তারপরে লো পাওয়ার 5-10টাও দেখবে, লো পাওয়ারে আর একটু বড় হবে, ডাবল হবে। তারপরে হাই পাওয়ারে দেখবে, হাই পাওয়ারে তুমি পরিষ্কার বুঝতে পারবে সেলগুলো, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, সমস্ত সেল, লিম্ফোসাইট সমস্ত বুঝতে পারবে। হাই পাওয়ারে সমস্ত কাউন্ট করা যায়, স্টেইন ঠিক মতো হলে হাই পাওয়ারে সমস্ত কাউন্ট করা যায়। তা কি করে চিনবে আমি একবার বলে দিচ্ছি সেলগুলো। আমিও চেষ্টা করেছি অন্যান্য ব্যাচকেও চিনিয়ে দেওয়ার, যে কজনকে সম্ভব হয়েছে, সবাইকে তো সম্ভব হয়নি। দেখবে যে যেই ডাব্লিউবিসি গুলোর ভিতরে প্রথমে লোভগুলোর দিকে নজর যাচ্ছে, প্রথমেই লোভগুলোর দিকে লোভ 2, 3, 4, 5 এরকম লোভ হবে। লোভটা হচ্ছে ক্রোমাটিনের মেটেরিয়াল, এবং যার ফলে সেটা মেথিলিন ব্লু স্টেন নেবে, এবং দেখবে তার সঙ্গে একটা সুতোর মতো লতি দিয়ে সমস্ত লাগানো আছে। তখন এইগুলো হচ্ছে, তারপর দেখবে যে ফাইন গ্র্যানিউলস আছে, কিছুটা ব্লু কিছুটা রেড, এটা হতে পারে ফাইন গ্র্যানিউলস, এটা হচ্ছে নিউট্রোফিল। প্রথমে লোভের দিকেই নজর যাবে। আর ইউসিনোফিল যখন দেখবে তখন প্রথমে দেখবে যে সেলটা আরবিসি থেকে প্রায় ডাবল, দেখবেন রেড মতো। তারপরে তুমি খুঁটিয়ে দেখবে না নিউক্লিয়াসও আছে, কিন্তু কোর্স রেড গ্র্যানিউল রয়েছে, ক্লোজলি প্যাকড হয়ে থাকে। কিছু কিছু গ্র্যানিউল রিফ্র্যাক্টাইল হয়, মানে কাচের মতো, যখন তুমি ফাইন অ্যারেঞ্জমেন্ট করছো দেখবে রিফ্র্যাক্টাইল হয়, কিন্তু সেটা ক্লোজলি প্যাকড সিমিলার সাইজের কোর্স রেড গ্র্যানিউল। আর যদি স্টেইনটা একটু পুয়ার কোয়ালিটির হয় তাহলে অনেক সময় মাডি ব্লু কালার নেয়, এবং সাধারণত বায়োলোভ নিউক্লিয়াস থাকে। প্রথমে তোমার নজর যাবে তার গ্র্যানিউলের দিকে, এবং সেটা হচ্ছে ইওসিনোফিল। আর পাশাপাশি দু একটা নিউট্রোফিলের সঙ্গে কম্পেয়ার করলেই বুঝতে পারবে যে ওটার ক্যারেক্টারিস্টিক্স কি। তার ফলে ওটা হচ্ছে ইওসিনোফিল। আর ভালো স্টেইন হলে হাই পাওয়ারে তুমি বেসোফিলও বুঝতে পারবে যে ব্লু গ্র্যানিউলস আছে, ছড়িয়ে ছিটিয়ে ব্লু গ্র্যানিউল আছে। প্রথমে লিম্ফোসাইট বলে কনফিউশন হবে, তারপর দেখবেন না এটা লিম্ফোসাইট নয়, কারণ অনেক দানাদার আছে। এর জন্য যদি প্রেসিপিটেট পড়ে যায় তাহলে ডিফারেন্সিয়েট করা অসম্ভব হয়ে যায়। প্রেসিপিটেট না থাকলে তুমি বুঝতে পারবে এই সেলটার মধ্যে ব্লু ডট আছে নানা রকম সাইজের, ছোট বড়, এবং যে কোনো কারণেই হোক সাধারণত সে নিউক্লিয়াসের উপর পড়ে থাকে, এবং নিউক্লিয়াসের মর্ফোলজিটা দেখা যায়, কিন্তু সেটা কিছুটা অবস্কিউড হয়ে যায়, কিছুটা অস্পষ্ট হয়ে যায় ওই গ্র্যানিউলের সাহায্যে। এই ব্লু গ্র্যানিউল ডিফারেন্ট সাইজের নিউক্লিয়াসের উপর থাকে, নিউক্লিয়াস বাইলোভড হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। তার এখানে এইটা দিয়ে বোঝা যায় যে এটা একটা বেসোফিল। আর লিম্ফোসাইট দেখবে প্রচুর পাবে, 30% বা 20 to 40% তোমার লিম্ফোসাইট থাকে। লিম্ফোসাইটের ভিতরে লার্জ লিম্ফোসাইট, স্মল লিম্ফোসাইটে কমন, দেখবে আরবিসি থেকে একটু বড় বা আরবিসির মতনই, দেখবে রাউন্ডেড নিউক্লিয়াস রয়েছে। তার চারপাশে থিন রিম অফ সাইটোপ্লাজম থাকতে পারে, নাও থাকতে পারে, অনেক সময় একটু সরে যেতে পারে নিউক্লিয়াসটা, কিন্তু রাউন্ডেড নিউক্লিয়াস, সাইটোপ্লাজম যে দেখতে পাবে ক্লিয়ার। আর লার্জ লিম্ফোসাইট ওটা 10%-এর মতো হয় লিম্ফোসাইটের মধ্যে, সেখানে দেখবে রাউন্ডেড নিউক্লিয়াস, অনেকটা বড় সেল, সাইটোপ্লাজম প্রায় বোঝা যায় থিন, এবং সেটা সাইটোপ্লাজমটা খুব ক্লিয়ার হয়, ক্লিয়ার গ্লাস অ্যাপিয়ারেন্স।
এবং যেহেতু গ্র্যানুল পাওয়া যায় না, এর মধ্যে এক গ্র্যানুলোসাইট, এটা একটা ফাইন্ডিং, মাইক্রোস্কোপ ফাইন্ডিং। গ্র্যানুল ছাড়া কোনো সেল থাকে না, লিভিং সেল সব, প্রত্যেক লিভিং সেলেই কিছু কিছু গ্র্যানুলস থাকে। আর মনোসাইট যখন পাবে, মনোসাইটের সাইজও ভ্যারি করতে পারে, 9 to 18, সাধারণত বড় হয়। সেলটার নিউক্লিয়াসটা থাকে, এক্সেন্ট্রিক নিউক্লিয়াস থাকে, সাধারণত ইন্ডেন্টেশন থাকে, ইন্ডেন্টেশন, কিন্তু ইন্ডেন্টেশনটা নিউট্রোফিলের মতো হয় না, ভলুমিনাস হয়, রেটিকুলার নিউক্লিয়াস থাকে, অত ডিপ স্টেন নেয় না ইসের মতন, লিম্ফোসাইটের মতন। আর সাইটোপ্লাজমটা হেজি থাকে, ফ্রস্টেড গ্লাস অ্যাপিয়ারেন্স, গ্রে কালার একটা নেয়। পাশাপাশি দুটো একটা লার্জ লিম্ফোসাইট মনোসাইট থাকলেই বুঝতে পারবে যে এর কোনটা মনোসাইট। তারপরে সাথে সেটা কিডনি শেপেড হতে পারে, অনেক সময় দেখবে ফোল্ডেডও হতে পারে, ডাম্বেল শেপেড হতে পারে, ভলুমিনাস, কিন্তু ওর মতন ওই নিউট্রোফিলের মতন অত হয়ে যায় না, অত কনডেন্সড এবং অত লোভড এরকমভাবে নয়। ওটা দেখলে বুঝতে পারবে মনোসাইট, 3 to 8% মতো মনোসাইট থাকে। হ্যাঁ, আর বেশি তুমি তো প্রচুর দেখতে পাচ্ছ। আর ছড়িয়ে ছিটিয়ে দেখবে কতগুলো পিঙ্ক বা এরকম ব্লু কম্পাউন্ড, মানে কতগুলো ছোটো ছোটো সেলের, মনে হবে যেন সেল থেকে ভেঙে এসছে, সেল থেকে ভেঙেই এসছে, ওগুলো প্লেটলেট একসঙ্গেও থাকতে পারে আর সেপারেটও থাকতে পারে। কিন্তু তোমাদের স্টেনিংটা যদি ঠিকমতো না হয় তাহলে পরে মুশকিল। তুমি যখন হাই পাওয়ারে বুঝতে পারবে যে না এগুলো সব প্রত্যেকটা সেল চিনতে পারছো, তখন তুমি অয়েল দেবে, অয়েল দিয়ে তোমার কাউন্ট করে নেবে। কাউন্ট করার নিয়মটা হচ্ছে, যেখানে বেসিক জিনিসটা হচ্ছে যে তোমার মনে করো এটা একটা স্লাইড, এর মধ্যে একটা স্মিয়ার রয়েছে, সেই স্মিয়ারে তোমার এটা হচ্ছে টাং শেপের, কেন যে থিন টাং শেপের হবে, টাং শেপের না হয় একটু সেটেড হতে পারে, কিছু যায় আসে না, তোমার বোঝা নিয়ে কথা, ইউনিফর্মলি যেন সেলগুলো ছড়িয়ে থাকে। তো স্টেইন হয়ে গেলে পরে তারপর তোমার এখানে আইডিয়াটা হচ্ছে যে একটা পয়েন্ট থেকে নিয়ে গিয়ে পুরোপুরি ওখানে গিয়ে আবার মানে কাচের মধ্যে গিয়ে আবার এখান থেকে স্মিয়ারে নিয়ে আসা। এর হচ্ছে সায়েন্টিফিক বেসিস হচ্ছে যে একটা ড্রপ অফ ব্লাড রিপ্রেজেন্ট করছে তোমার হোল ব্লাডকে। আবার তুমি যে স্প্রেডারটা দিলে সেটা ছড়িয়ে পড়েছে, সেই ড্রপটা আবার ড্রপলেটে বিভক্ত হয়েছে, কাজেই সেই ড্রপলেটের যে একটা অংশ সেটা হরাইজন্টালি ছড়িয়ে পড়েছে অ্যাকর্ডিং টু দি ডিরেকশন অফ আওয়ার পুল। কাজে সেখানে তার ভিতরে যা কিছু কোষীয় উপাদান আছে সব তার মধ্যে সেইভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে। আইডিয়ালি গোটা স্লাইডে যতগুলো WBC আছে সেটা করলে পরে ভালো হয়, কিন্তু সেটা বাস্তব ক্ষেত্রে কঠিন, খুব সময় সাপেক্ষ ব্যাপার, প্রয়োজনও পড়ে না। সেই জন্য তুমি এই জন্য নিয়মটা হচ্ছে যে এখান থেকে শুরু করে একদম পুরোপুরি শেষ অবধি গিয়ে আবার ফিরে জিগজ্যাগ ওয়েতে যেতে যাবে, যাতে একটা সেল রিকাউন্ট না হয়। কিন্তু সাধারণত এটা হচ্ছে হেড পার্ট, এটা টেল পার্ট, মার্জিন আর বডি। কাজেই এখানে হেড পার্টের ভিতরে RBC যতই তোমার দক্ষতা থাকুক না কেন, হেড পার্টে এত বেশি RBC থাকে ওভারল্যাপিং, সেখানে WBC কাউন্ট করা দুঃসাধ্য। এই জন্য কিছুটা দূর থেকে শুরু করে একদম পুরোপুরি নিয়ে যাবে, নিয়ে গিয়ে আবার যতটা দূর সম্ভব এরকমভাবে জিগজ্যাগের কোর্সটা নিতে হবে। তুমি যদি এটা শর্ট যদি করো, বডির মধ্যে যে কোনো কারণে লিম্ফোসাইট বেশি থাকে, সেটার অ্যাডিসিভনেস বা অন্যান্য ফিজিক্যাল প্রপার্টিসের উপর নির্ভর করে। রিলেটিভলি লিম্ফোসাইট বেশি থাকে বডিতে, আর পেরিফেরিতে নিউট্রোফিল, মনোসাইট, ইওসিনোফিল এগুলো বেশি থাকে। তুমি যদি এখান থেকে যদি ছোট করে যদি জিগজ্যাগ করো তাহলে তোমার 100টা ঘর পূর্ণ হবে, কিন্তু লিম্ফোসাইটের কাউন্টটা রিলেটিভলি কম হবে। কিন্তু আবার যদি তুমি মাঝখানে অংশটায় করো তাহলে পরে সেক্ষেত্রে তোমার লিম্ফোসাইটটা রিলেটিভলি বেশি হবে, কারণ তার মানে এটা ঠিকমতো স্যাম্পলিং হবে না। যতটা সম্ভব তুমি নেবে ততটা তোমার স্যাম্পলিং ভালো হবে, যতটা সম্ভব লেগ নিয়ে আবার এখানে যাবে, আবার এইভাবে করবে, 100টা পূর্ণ হবে। হওয়ার পরে তারপরে তুমি এরকমভাবে নিউট্রোফিল, লিম্ফোসাইট এরকমভাবে লিখে 4টে লিখলে তারপর 5টা এরকমভাবে করে দেবে, ওই 100 ঘর করে নেবে, এরকমভাবে 100টা ঘর করে নেবে, করে তার মধ্যে যেগুলো পাওয়া যাবে এটাতে ডিফারেন্সিয়াল কাউন্ট পাওয়া যাবে। কিন্তু প্রথমে তোমার যদি স্মিয়ার ঠিক মতো না হয়, স্টেনিং না হয়, তুমি যদি না চিনতে পারো তাহলে তুমি কিসের কাউন্ট করছো, বুঝতে পারছো? এখন কিছুই যারা জানে না, এমনও হতে পারে কিছুই জানে না, বুঝলে, তাকে বললো তুমি ছকে এরকমভাবে করবে, ক্লাসে পরীক্ষার সময় এরকম একটা করবে, করে এরকমভাবে ক্যালকুলেশন করে রাখবে। আর একজন আমাদেরকে এমপ্লয়ি গিয়ে তাকে একটা নিউট্রোফিল ফোকাস করে রাখলো, যে এক্সামিনার আসলো পরে দেখি এটা কি সেল, নিউট্রোফিল। বাহ, তারপরে দেখলো যে সব সুন্দরভাবে আছে, পাশ পাক দিয়ে চলে গেল। এখন এইগুলো চলছে, বুঝতে পেরেছো, চিরকালই এরকমভাবেই পরীক্ষা হয়েছে। হ্যাঁ, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ব্যাঙের কার্ভ করতে হতো, অ্যাম্ফিবিয়ান কার্ভ করতে হতো, এবং সেটা যথেষ্ট কঠিন, এবং সমস্ত আগের দিন সমস্ত গ্রুপ ডি এমপ্লয়িরা করে রাখতো, সেটা ভিতরে রাখা থাকতো। তবে ছেলেরা এসে যারা পারলো, হ্যাঁ, আর তখন যারা ছিল আর এখন যারা আছো, মানে কোনো পার্থক্য কিছু করা যাচ্ছে না। তখন ওই যে ক্লাসটা ছিল একটা হই হট্টগোল, একটা ডামাডোলের ব্যাপার,
ওইখানে ওখানে অ্যানিমাল ক্রুয়েলটি যথেষ্ট হতো এবং জঘন্য পরিবেশ ছিল। মানে বুঝতে পারছো তো, লোকে বলে 5টা ভালো, 5টা কিছু ভালো নয়। আমার তো হিসাবে আমার যে 5টা ছিল খুবই মানে কদর্য জিনিস, এখন বরং একটু তার থেকে লাইট এসছে বলে মনে হয়। তা তোমার ওই সময় এরকম প্র্যাকটিক্যাল হতো। তখন কি করতো, ওই ওটাকে খুলে ওখানে লাগিয়ে দিত, তারপর সুন্দর কার্ভ যে করেছে, যারা ওখানে গ্রুপ ডি এমপ্লয়ি ছিল তারা খুব দক্ষ ছিল, তারা ব্যাংক ট্যাঙ্কের দরকার পড়তো না, তারা আঙুলের সাহায্যেই সুন্দর কার্ভ তৈরি করতো, কার্ভগুলো থাকতো, তারপর সেগুলো এক্সামিনারদের দেখানো হতো। এক্সামিনার যে আসছে সেও আমার মতনই, সেও তো জানে যে কিভাবে হয়েছে, দু একটা প্রশ্ন করলো, ভালো করেছো তুমি, খুব ভালো করেছো, এইরকম ছিল, বুঝতে পেরেছো? তা এখন এখানেও এরকম, কিন্তু আমার ইচ্ছা যে তোমরা একটা জেনে তারপরে জালিয়াতি করবে। হ্যাঁ, যেটা জানবে বুঝবে, হ্যাঁ শিখবে, শেখা হবে, তারপর তুমি জালিয়াতি করবে, তাতে কোনো নেই। এবং সেটা তখন আমরা কিছু দেখবো না, কিন্তু সেটা সবসময় তোমার, এই জন্য তোমার জ্ঞান থাকতে হবে যে কিভাবে জিনিসটা হয়। কারণ কেউ থাকে আবার সেরকম, যে মনে করো তুমি একটা ফোকাস দেখলো, তার হয়তো একটু দেখি না ছেলেটা কেমন জানে, তারপরে ঘুরিয়ে যখন তাকে অন্য একটা ছেলে বলছে দেখো তো এই সেলটা কি, তখন সে বলতে পারছে না, তখন বুঝতে পারছে তুমি এটা চেনো না, তুমি আগেরটা চিনলে কি করে, বুঝতে পেরেছো তো? তখন বুঝতে পারে এরকম ভাবে। হ্যাঁ, আর এখানে যারা করে, এখন আমাদের এখানে স্টাফের সংখ্যা খুব কম। এখন পরীক্ষার সময় হয় কি, তোমার মনে করো আরবিসি কাউন্ট যেখানে আছে, আরবিসি কাউন্ট তোমার সেখানে হাই পাওয়ার ছাড়া কাউন্ট করা খুব দুঃসাধ্য। কেউ হয়তো ফোকাস করেছে, আরবিসি স্কোয়ারে রেখেছে, লো পাওয়ারে দিয়ে রেখেছে, তার মানে সে কাউন্টটা করেনি, ছকটা করে রেখেছে, ছকটা ঠিক আছে, কিন্তু লো পাওয়ারে করেছে, লো পাওয়ারে তুমি কি করে কাউন্ট করেছো, বুঝতে পেরেছো? ধরা পড়ে গেল। এখন যে আসছে এক্সটার্নাল, সে যদি তাকে ফেল করিয়ে দিয়ে যায়, তখন তার কিছু দোষ নেই, এরকম ভাবে। সেই জন্য জ্ঞান বুঝে তোমাকে জিনিসটা করতে হবে, বুঝতে? এই জন্য আমি চাই যে জিনিসটা তোমরা শিখে বুঝে তারপরে তোমরা এই করবে। কারণ এটাও তোমার পশ্চিমবঙ্গ তো মহান জায়গা, পেপার টেপারে দেখো না, এটা সব এখানে চুরিচামারি চলে, কাজে এখানে কিন্তু তোমার জ্ঞানের সঙ্গে তুমি চুরিচামারি করবে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, শিখতে হবে, শিখে নিয়ে তারপর তুমি করবে, বুঝতে পারছো? এখন এরকম সব জায়গায় হয়, তোমার জ্ঞান চাই। কেমিস্ট্রি সব জায়গায়, সলটা কিরকম হয়তো তোমার জানা আছে, যে কুইকলি আমি কিভাবে এটা পাবো, এটা তোমার সে জানা, তুমি প্রথমে বুঝে নিলে যে এটা পেলো, তারপর তুমি রুটিন সমস্ত কিছু করলে, বা লোক দেখানো এটা করলে, হ্যাঁ তুমি তো জানোই যেটা বেরিয়ে গেছে। যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টেরই থাকে, গ্রুপ ডি এমপ্লয়ি ছিল, তারা হাতে করেই বলে দিতে পারতো কোনটা ম্যাগনেসিয়ামের সল্ট, হ্যাঁ কোনটা সোডিয়ামের সল্ট, এগুলো তারা এমনি হাতে ধরে দানা ধরেই বুঝতে পারতো, কাজে সেরকম তারা সাহায্য করতে পারে। কিন্তু তোমার জানা দরকার, যদি একটু এদিক ওদিক হয় তখন তুমি ফেল করে যেতে পারো। এখন এখানে যারা ফেল করে তারা এসব কারণে করে। আর এখানে একটা জিনিস হচ্ছে, এখানে স্টাফ খুব কম, কাজে এখানে তোমাকে সাবধান থাকতে হবে, কেউ যদি এমন যদি হেল্প না হয়, তাহলে তোমাকে নিজেকেই করতে হবে। পরীক্ষা হওয়ার আগে ওখানে খুব বেশি কেউ আমরা ভিড় করি না, তাহলেও তোমাদের মধ্যে শেখার দরকার, যাতে তোমার এটা হয় এরকম। আর ডিফারেন্সিয়াল কাউন্ট করতে দিলে একটা জঘন্য স্লাইড করে রেখেছো, তাহলে কি করে হবে? তাহলে হবে না। এই জন্য তোমার জেনে করতে হবে, কি করে ফোকাস করতে হয়, অয়েল ইমার্শনে বা এগুলো, সেটা যেন ভুল না হয়, তাহলে পরে তোমার হবে। মনে করো তুমি হাই পাওয়ারে কাউন্ট করে নিলে, করে তুমি অয়েল ইমার্শন দিয়ে তোমার জানা আছে সুন্দরভাবে একটা সেলফ ফোকাস করে রাখবে, তাহলে কোনো দোষ নেই, কিন্তু জানে সে। আমাদের সময় হাই পাওয়ারই আমাদের ফিজিওলজিতে করতে হতো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন অনেক বাজে পড়ানো সিস্টেম ছিল, সেসব ব্যাড ডেজ আর গন। এখন তোমাদের কাজে তোমরা এখন গিয়ে তাড়াতাড়ি করে কাজ শুরু করো, তোমাদের ভেনাস ব্লাড দেবে এবং নিষ্ঠা সহকারে করবে, এবং একটা গ্রুপে একাধিক স্লাইড করবে, যাতে না হয় একটা মিস হলেও আরেকটা হবে।